প্রেগন্যান্সিতে বমি হওয়া খুবই কমন একটা ঘটনা। বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম 3 মাসের মধ্যে এই বমি কিংবা বমি বমি ভাব বা মর্নিং সিকনেস প্রায় সব প্রেগনেন্ট মাদারের মধ্যে দেখা যায়। কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি বমি হয় এবং সেটার কারণে বডিতে কিছু সাইন এবং সিমটম দেখা যায়, সেটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়। যেমন বমির কারণে যদি আপনার মধ্যে ডিহাইড্রেশন হয়, আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয় এবং আপনার প্রেগন্যান্সির পূর্বের যে ওজন তার তুলনায় যদি 5 বা তার বেশি পার্সেন্টেজ ওজন কমে যায়, তাহলে বমির এই কন্ডিশনটাকে বলে হাইপারএমেসিস গ্র্যাভিডারাম, অর্থাৎ প্রেগন্যান্সিতে অতিরিক্ত পরিমাণে বমি হওয়ার যে কন্ডিশনটা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেগন্যান্সিতে অতিরিক্ত বমি হওয়া, এটা থেকে পরিত্রাণের জন্য কি কি ঘরোয়া পদ্ধতি আপনারা ফলো করতে পারেন, কি কি ট্রিটমেন্ট নিতে পারেন এবং সিভিয়ার কন্ডিশন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি। প্রেগন্যান্সিতে বমি হওয়া নিয়ে ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তার কিছু নেই যতক্ষণ না আপনার শরীরে কিছু কিছু সাইন সিমটমস ডেভেলপ করে। লাইক আপনার যদি ডিহাইড্রেশন হয়, আপনার যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, আপনার শরীরে যদি কিটোসিস ডেভেলপ করে, তাহলে যে ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি হতে পারে যে আপনার ডিহাইড্রেশনের কারণে আপনার শরীর লেথার্জিক হয়ে যেতে পারে। সোডিয়াম পটাশিয়ামের লেভেল যদি কমে যায়, আপনি ডিজিনেস ফিল করতে পারেন। বমিতে শরীরের অনেক অ্যাসিড বাইরে বের হয়ে যাওয়ার কারণে শরীরের মধ্যে একটা মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করতে পারে, যেটার কারণে আপনার ব্রেইনে কিছু নিউরোলজিক্যাল সিমটম তৈরি হতে পারে। লাইক আপনার মেমোরি লস হতে পারে, আপনার খিঁচুনি হতে পারে, দৃষ্টিশক্তিতে সমস্যা হতে পারে, হার্টের ফাংশনটা কমে গিয়ে শরীরের সমস্ত কোষে ব্লাড সাপ্লাই কমে যেতে পারে, হাইপক্সিয়া ডেভেলপ করতে পারে, কিডনিতে ব্লাড সাপ্লাই কমে গিয়ে আপনার কিডনি ইনজুরি হতে পারে, লিভার ডিসফাংশনের মতো সমস্যা তৈরি হতে পারে। আর ফ্রিকোয়েন্ট ভমিটিং এর কারণে আপনার খাদ্য নালী বা ইসোফেগাস যেটা আছে সেটা রাপচার হতে পারে। তো প্রেগন্যান্সিতে আপনার ভমিটিংটা সাধারণ বমি নাকি এই হাইপারএমেসিস গ্র্যাভিডারাম, এটা দেখার জন্য কিছু কিছু টেস্ট করার পদ্ধতি আছে। টেস্টগুলো বলার আগে একটা জিনিস জানা জরুরি যে এই হাইপারএমেসিস গ্র্যাভিডারাম বা তীব্র আকারের যে বমির কন্ডিশনটা, এটা কাদের ক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনা আছে। ইউজুয়ালি যাদের ওজন অনেক বেশি, যারা ইয়াঙ্গার এজে এবং যাদের এটা প্রথম প্রেগন্যান্সি, যাদের মোশন সিকনেস হয় অর্থাৎ ট্রাভেলিং এর সময় বমি হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, যাদের ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলে নসিয়া এবং ভমিটিং বেশি হয়, যাদের ফ্যামিলিতে এমন একটা হিস্ট্রি আছে যে তার মা কিংবা তার বোনেরও হাইপারএমেসিস গ্র্যাভিডারাম বা প্রেগন্যান্সি কালীন অতিরিক্ত বমি হয়েছিল। এছাড়াও যদি আপনার টুইন প্রেগন্যান্সি থাকে কিংবা আপনার যদি মোলার প্রেগন্যান্সি থাকে, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে হাইপারএমেসিস গ্র্যাভিডারামের মতো কন্ডিশন হতে পারে। এছাড়াও যাদের প্রিভিয়াসলি হাইপারএমেসিস গ্র্যাভিডারাম হয়েছিল তাদের কিন্তু পরবর্তী প্রেগন্যান্সিতেও এটা হওয়ার একটা চান্স থাকে। তো এখন আসি কি কি টেস্ট করে বুঝবেন যে আপনার বমিটা আসলে সাধারণ বমি নাকি এই হাইপারএমেসিস গ্র্যাভিডারাম হওয়ার দিকে যাচ্ছে। এই জন্য যে টেস্টগুলো করতে হবে, একটা হচ্ছে ইউরিন অ্যানালাইসিস, সেখানে আমরা কিটোন বডি দেখব। সাধারণত হাইপারএমেসিস গ্র্যাভিডারামে কিটোন বডির পরিমাণ বেড়ে যাবে। এরপর সেরাম ইলেকট্রোলাইট করে দেখা হবে তার ইলেকট্রোলাইটস গুলো নরমাল আছে কিনা। সাধারণত সোডিয়াম পটাশিয়াম লেভেল এখানে কমে যায়। এরপর আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস বা এবিজি অ্যানালাইসিস যাকে বলে, এই টেস্টটা করে দেখা হয় যে আপনার শরীরে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করলো কিনা। বমিটা আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো প্রবলেমের কারণে হচ্ছে কিনা এটা রুল আউট করার জন্য সেরাম এসজিপিটি, এসজিওটি এই ধরনের লিভার ফাংশন টেস্টগুলো করে দেখা হয়। এরপর অতিরিক্ত বমির কারণে আপনার কিডনির ফাংশন নষ্ট হচ্ছে কিনা এটা দেখার জন্য সেরাম ক্রিয়েটিনিন করা হয়, ব্লাড ইউরিয়া লেভেলটা দেখা হয়। মোলার প্রেগন্যান্সি এবং মাল্টিপল প্রেগন্যান্সির কারণে অতিরিক্ত বমি হচ্ছে কিনা এটা দেখার জন্য একটা আলট্রাসোনোগ্রাম করা হয়। এছাড়াও রুটিন টেস্ট যেগুলো আছে, যেমন সিবিসিতে দেখা হয় হেমাটোক্রিটটা বাড়লো কিনা এবং আমরা এর সাথে আরবিএসটাও করে দেখি। এর সাথে আপনার যদি ডিহাইড্রেশনের সাইনগুলো দেখা যায়, লাইক আপনার ঘন ঘন পিপাসা পাচ্ছে কিংবা আপনার জিহ্বা শুকিয়ে যাচ্ছে, চোখটা গর্তে ঢুকে যাচ্ছে, এই ধরনের কিছু সিমটম দেখে কিন্তু বোঝা যায় আপনার শরীরে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তৈরি হলো কিনা। তো এখন এই সাইন সিমটম দেখে এবং এই টেস্টগুলো করে যদি আপনার এই কন্ডিশনটা হাইপারএমেসিস গ্র্যাভিডারামের ফেভারে যায়, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা কি হবে। প্রথম ম্যানেজমেন্ট, যদি আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে কিংবা আপনার শরীরে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে যায়, তাহলে কিন্তু অবশ্যই পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হবে এবং একটা স্যালাইন ইনফিউশন লাগবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে কমব্যাট করার জন্য। হসপিটালে থাকাকালীন আপনার ব্লাডের ইলেকট্রোলাইট মেইনটেইন করা হবে এবং আপনার হাইড্রেশনটাকে মেইনটেইন করা হবে। যদি হসপিটালাইজেশন করার দরকার না হয়, তাহলে বাসায় আপনি কি ধরনের চিকিৎসা নেবেন।
অতিরিক্ত বমিতে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট যেটা একটা ভিটামিন B6 সাপ্লিমেন্টেশন। এরকম কিছু ওষুধ আছে যেমন পাইরিডক্স, ভার্টিনা DX। ওষুধটা খেতে হয় খালি পেটে এবং রাতে শোবার আগে। যদি তাতে কন্ট্রোল না হয় তাহলে সকালে এবং রাতে একটা করে কন্টিনিউ করতে হবে। এটাতেও যদি কন্ট্রোল না হয় তাহলে এর সাথে অ্যান্টি ইমেটিক কিংবা অ্যান্টিহিস্টামিন কিছু ওষুধ আছে, এগুলো দেয়া হয়। অ্যান্টিহিস্টামিনের মধ্যে আছে অ্যাভোমিন, অটোসিল, এই ধরনের কিছু ওষুধ 25 মিলিগ্রাম ট্যাবলেট, এটা রাতে শোবার আগে দেয়া হয়। তাতে কন্ট্রোল না হলে এরপর সকালে এবং রাতে একটা করে দেয়া হয়। এছাড়াও অনেক সময় পেশেন্টকে অ্যান্টি ইমেটিক কিছু ড্রাগ দেওয়া হয়, যেমন স্টিমেটিল, ভার্গন। 5 মিলিগ্রাম ট্যাবলেট সকালে, দুপুরে এবং রাতে খাওয়ার 30 মিনিট আগে নিতে হয়। এরপর এই ওষুধগুলো দিয়েও যদি বমিটাকে কন্ট্রোল করা না যায় সেক্ষেত্রে কিন্তু আরেক ধরনের ওষুধ আছে যেটাকে বলে প্রোকাইনেটিক ড্রাগ। অর্থাৎ এই ড্রাগটা আপনার খাদ্যনালীর ভিতরে যে কন্টেন্ট গুলো এগুলোকে নিচের দিকে পুশ করতে পারে এবং যার কারণে বমিটাও কন্ট্রোল হয়ে যায়। এরকম একটা ড্রাগের নাম মোটিলন, 10 মিলিগ্রাম সকাল, দুপুর এবং রাতে একটা করে দেয়া হয়। এই যে ওষুধগুলো বললাম, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি ইমেটিক কিংবা প্রোকাইনেটিক ড্রাগগুলো, এগুলো সবগুলোই একটা পেশেন্টকে একসাথেই দেয়া হয় এমনটা না। কারো কারো ক্ষেত্রে এক ধরনের ওষুধেই তার কাজ হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে মাল্টিপল ড্রাগের প্রয়োজন হতে পারে। এটা আপনার প্রয়োজন অনুযায়ী গাইনি কনসালটেন্ট প্রেসক্রাইব করে দেবেন। মেডিসিন নেয়ার পাশাপাশি আপনার ডায়েটের মধ্যে কিছু কিছু ফ্যাক্টর আছে, এইগুলো মেনটেন করতে হবে যেটা আপনার বমি কমাতে সাহায্য করতে পারে। যেমন কোনো এক বেলাতে একবারেই বেশি না খেয়ে আপনি ঘন ঘন অল্প অল্প করে খান। ভাজা পোড়া এবং স্পাইসি ফুডগুলো অ্যাভয়েড করুন। যতটা সম্ভব বিভিন্ন মিলে ড্রাই ফুডগুলো খাওয়ার চেষ্টা করুন, লাইক টোস্ট বিস্কিট বা অন্য যে ড্রাই ফুডগুলো পাওয়া যায়। এছাড়াও বমি বমি ভাবটা দূর করার জন্য আপনারা মুখে আদা চিবোতে পারেন। জাস্ট আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে যদি আপনারা কমব্যাট করতে পারেন, ডিহাইড্রেশন হওয়া থেকে যদি বাঁচতে পারেন এবং ডায়েটের যদি এই পরিবর্তনগুলো আনতে পারেন, তাহলে কিন্তু 50% ক্ষেত্রে 16 সপ্তাহের মধ্যেই এই অতিরিক্ত বমি হওয়াটা কন্ট্রোলে চলে আসে। 80% ক্ষেত্রে এটা পুরোপুরি সেরে যেতে 20 সপ্তাহের মতো সময় লাগে এবং 10% ক্ষেত্রে অনেকের এই সিমটমগুলো পুরো প্রেগনেন্সি জুড়েই চলতে থাকে। দর্শকদের মধ্যে কারো এই ধরনের এক্সপিরিয়েন্স থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কিংবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসেন্সের পক্ষ থেকে।